সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক আমিরুল মুমিনিন মানিক আমাদের আজকের অতিথি। স্বাগত মানিক আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে, চ্যানেলকে ধন্যবাদ, যারা দেখছেন সবার প্রতি ভালোবাসা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ঐক্য না হলে সিদ্ধান্ত দেবে কমিশন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার। ইত্তেফাক দগ্ধ আরও 2 শিশুর মৃত্যু, মাইলস্টোন ট্র্যাজেডি। হত্যা মামলায় কারাগারে বিচারপতি খায়রুল হক। মানবজমিন আত্মগোপনে যেভাবে ছিলেন খায়রুল হক, ভিন্ন নামে দিল্লিতে ব্রিফিং আহ্বান আওয়ামী লীগের, ভারতের না। সমকাল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আলমারিবন্দি, ডিএনএতে মিলল 3 শিশু, 2 অভিভাবকের পরিচয়। কালের কণ্ঠ উদ্যোগে ভাটা স্থবির শিল্প খাত, আরও 2 মৃত্যু, বার্নে ভর্তি 42। আমার দেশ রাষ্ট্র ধ্বংসের হুতা, খায়রুল হক গ্রেপ্তার। খায়রুল হকের রায়ের সুযোগে দীর্ঘমেয়াদে ক্ষমতায় হাসিনা। কালবেলা এআই কন্টেন্ট ঝুঁকিতে দেশ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। সময়ের আলো তারা করছে ভয় আতঙ্ক, 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ। খবরের কাগজ বিচারপতি খায়রুল হক জেলে, সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর। দেশ রূপান্তর, এজলাস থেকে কারাগারের সাবেক প্রধান বিচারপতি শুরু, কক্ষই কাল হলো শিক্ষার্থীদের। মাফ করবেন। প্রতিদিনের বাংলাদেশ, খুনের হুকুম হাসিনারই, বিচারপতি তোমার বিচার। আলোকিত বাংলাদেশ, মাফ করবেন, মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত, শিক্ষার্থীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। শিরোনামে খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গণতন্ত্র হত্যাকারী, তারপরে এইরকম নানা বিশেষণে কি দেওয়া হয়েছে, তাকে আখ্যা দেওয়া হয়েছে। তিনি কি করেছেন যখন এজলাসে ছিলেন, এজলাস থেকে এখন তিনি কারাগারে। এই হচ্ছে নিয়তি। কিন্তু যখন ক্ষমতায় যারা থাকেন তখন কিন্তু তারা কেউই বুঝতে পারেন না যে আসলে পরিণতিটা কী হতে পারে। আজকে খায়রুল হকের অবস্থা দেখে আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলের দর্শকদের। ক্ষমতা হচ্ছে আসলে সূর্যের মতো। এই সূর্যের আলোতে কেউ আলোকিত হয়, আবার কেউ ঝলসে যায়, পুড়ে যায়। তো এবিএম খায়রুল হকের ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছে। আমরা জানি যে খায়রুল হককে যখন প্রধান বিচারপতি করা হয় তখন কিন্তু জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল। সেটা লঙ্ঘন করেই তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। তার মানে এটা কি এইরকম যে তোমাকে আমি দেখলাম, তুমি আমাকে দেখো? কি হলো 2011 সালের 10ই মে তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিলেন। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে গেল। এই যে একটা দীর্ঘমেয়াদী সংকটে দেশ পড়ল, এই সংকটকে কেন্দ্র করে গুম, খুন, হত্যা, লুটপাট, অর্থ পাচার এত কিছু হলো, এর দায়ভার কি তার উপর তাহলে পড়ে না? অবশ্যই পড়ে। এখন আজকে তার গ্রেফতার হবার পরে আরও কিছু প্রশ্ন ডালপালা গজিয়েছে। যেমন যে এতদিন পরে কেন গ্রেফতার, তাকে এতদিন কেন গ্রেফতার করা হলো না, হঠাৎ করে কেন গ্রেফতার করা হলো? আপনি কি জানেন সে কারণ? আপনি কি জানেন সে কারণ? এটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা, উদাসীনতা, নইলে নাকি কারো প্রোটেকশন হতে পারে। দুটো বিষয়, একটা হচ্ছে মানে জেনে শুনে গ্রেফতার না করা, আরেকটা হচ্ছে এড়িয়ে যাওয়া, উদাসীনতা। এই দুটো কারণ আসলে স্পষ্ট হচ্ছে। তো কেউ যদি তাকে সেফগার্ড হিসেবে এতদিন ঠিকঠাক রেখেছিলেন, যত্নে রেখেছিলেন বা রাখেন, আর এতদিন পরে গ্রেফতার করান, এগুলো তো আসলে স্বচ্ছতা না, ন্যায্যতা না। তিনি যে অপরাধ করেছেন, এই অপরাধের দায়ে তার তো 13ই আগস্ট 2024 তিনি যেদিন পদত্যাগ করলেন সেদিনই গ্রেফতার হওয়ার কথা ছিল। 10 মাস পেরিয়ে গেছে, এখন গ্রেফতার করলো। মন্দের ভালো, মানুষ স্বাগত জানাচ্ছে। তার সময়ে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যেমন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাড়ি থেকে উচ্ছেদের যে প্রক্রিয়াটা, তার রায়ের মধ্য দিয়ে কিন্তু এসেছে। এরপরে তিনি বেশ কয়েকজন বিতর্কিত বিচারপতিকে শপথ পড়িয়েছেন। আরও অনেক অনেক তিনি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন যেগুলো আসলে জনবিরোধী হয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে যে আজকে শামসুদ্দিন চৌধুরী মানিকের পথেই তিনি
জেলখানায় গেলেন। কিন্তু আমরা আসলে শিক্ষা নেই না। আপনি যেটা বললেন যে যখন ক্ষমতায় মানুষ থাকে তখন আসলে তার চারপাশে এত স্তাবক থাকে, সত্যটা উদ্ভাসিত হয় না চোখের সামনে। ক্ষমতা চলে গেলে তখন বোঝা যায়। আমাদের যে 90-এর গণ অভ্যুত্থান, এর পরে তো আমরা যদি বলি যে 96, 2001, 2006, 2006 যদিও 1/11 চলে আসলো, মানে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হবার পর দুটো নির্বাচন তো ভালো হয়েছিল, মোটামুটিভাবে মানুষ গ্রহণ করেছিল, একটা স্বস্তির মধ্যে এসেছিল আমাদের রাজনীতি। কিন্তু সেটা তো তিনি আবার 2011 সালে একদম উচ্ছেদ করে দিলেন। এই যে এত কিছু ঘটলো, এর মাস্টার মাইন্ড নিঃসন্দেহে ABM খায়রুল হক। তিনি তার দায় এড়াতে পারেন না। তিনি যে জমি নিলেন, প্লট নিলেন, হ্যাঁ, প্লট, সেই প্লটের কাহিনী নিশ্চয়ই আপনি পড়েছেন। হ্যাঁ, তো সরকারের কোষাগারে টাকা না দিয়ে তিনি একটা ইনস্টলমেন্ট দিয়ে বাকিটাই নিজের নামে লিখিয়ে নিয়ে গেলেন পুরান্ত দলিল। এটা রাজুক তার পিছনে মানে ছুটেছে, কোনো লাভ হয়নি। এখন দুদক তদন্ত করছে। দেখুন, প্রধান বিচারপতির মেয়াদকাল শেষ হবার পর তাকে আবার আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। এটা কিন্তু একটা লাভজনক পদ, খুব সুবিধাজনক পদ, এবং 9 বছর ধরে তিনি ছিলেন। তিনি কি করেছেন আইন কমিশনে, এটা যদি পর্যালোচনা করা হয় তাহলে তো ভয়াবহ তথ্য বেরিয়ে আসবে। আর তার বিচার কর্মকাণ্ডের কথাবার্তা তো আছেই। আমরা তো শুনেছি বিচারপতিদের কাছ থেকে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। সম্ভবত বাংলা ভাষায় এই শব্দটা তারা আমদানি করেছেন, আমাদেরকে দীক্ষা দিয়েছেন যে শপথবদ্ধ রাজনীতিবিদ হওয়া যায় বিচারপতিদের। তো এইসব মকারি তো আমরা দেখেছি। উনি তো বাংলায় জাজমেন্ট লিখে মানে মোটামুটি চাঞ্চল্য তৈরি করেছিলেন, আলোচনা তৈরি করেছিলেন। কিন্তু উনি যে জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এখন দেখা যাক, ন্যায্য বিচার চাই আমরা। যা যা অপরাধ তিনি করেছেন না, কিন্তু এটা সিনেমা হলের উপরে রায় দিতে গিয়ে, মুন সিনেমা হলের উপরে, মুন সিনেমা হলে সেই রায় দিতে গিয়ে একটা কি করে দিলেন, মানে পুরো পঞ্চম সংশোধনী তিনি বাতিলই হয়ে গেল। মানে এটার একটা অসৎ উদ্দেশ্য ছিল। ডেফিনেটলি রায়কে ঘিরে এইরকম কাজ করবেন, এটা প্রিপ্ল্যান্ড নিঃসন্দেহে। এবং এক্ষেত্রে ওই সময় যিনি ফ্যাসিবাদী সরকারের প্রধান ছিলেন তার তো এটা নির্দেশনা ছিলই। আইন কমিশনে, আপনি আইন কমিশনের কথা বলছেন, আইন কমিশনের উনি কি ছিলেন? চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান ছিলেন, 9 বছর চেয়ারম্যান ছিলেন। কিন্তু আইন কমিশনে তিনি নেই বটে, কিন্তু তার যোগ্য উত্তরসূরি রয়ে গেছেন। এটা আবার আরেকটা অন্ধকার দিক। মানে কিভাবে এটা সম্ভব যে আমরা একটা অপচ্ছায়াকে দূর করলাম, বা একজন ব্যক্তি সম্পর্কে জানি যে তিনি আসলে নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, আবার সেই ব্যক্তিরই একটা ধারাবাহিকতা রক্ষার জন্যই কি তাহলে জানি না তো স্বজনপ্রীতি করা হলো? আর কাউকে খুঁজে পাওয়া যায় না হয়তো। না, সেটাই, যোগ্য মানুষ কি নেই বাংলাদেশে? তো এভাবেই তো প্রত্যেকটা জায়গা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা তো 5ই আগস্টের পরে নিয়োগ করা হয়েছে। এটা জেনে বুঝে বিষপান করার মতো অবস্থা। জনগণকে যদি আমি একটা ফেক জিনিস দিয়ে বুঝাই যে না এটা আসলে এটা না এটা, তাহলে তো হবে না। নিঃসন্দেহে এই তথ্যগুলো তো এখন বেরিয়ে আসছে। এর পেছনে আসলে কলকাঠি নাড়ছে কারা, তাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্যই তো বলা হচ্ছে যে তিনি একটা প্রোটেকশনের মধ্যে ছিলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ছিলেন একটা প্রোটেকশনের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমার সামনে প্রতিদিনের বাংলাদেশ আছে, অন্যান্য কাগজে এই রিপোর্টটা ছাপা হয়েছে। আল জাজিরার যে রিপোর্ট বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে, এটা বলা হচ্ছে যে খুনের হুকুম দিয়েছিলেন হাসিনা নিজেই। আল জাজিরার আগে বিবিসিও রিপোর্ট করেছেন, জি, এবং আরও 2-1টি আন্তর্জাতিক গণমাধ্যম এই সংক্রান্ত রিপোর্ট করেছে। একটা অদ্ভুত ব্যাপার, এবং সমসাময়িক এই পৃথিবীতে আমরা এইরকম ঘটনা দেখিনি। একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছে গুলি করি, একটাই মরে বাকিটি যায় না। এটা তো একটা নির্যাতনের মহাকাব্য। গুলি করি, একটাই মরে বাকিটি যায় না। সে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি গুলি করছি মানুষ মারার জন্যে। কাকে গুলি করছি? আমার জনগণ। 1971 সালেও তো আমাদের এই অংশের পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি। তারা তো পাকিস্তানের আনুগত্য স্বীকার করেনি। আমাদের সেনাবাহিনী আনুগত্য স্বীকার করেনি পাকিস্তানি সেনাবাহিনীর, তারা রুখে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনী ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে গণহত্যার ক্রীড়ানক হয়েছে। এটা একটা ভয়াবহ ঘটনা। এটা আল জাজিরা তুলে ধরেছে। আমি পুরো রিপোর্টটা দেখলাম, চমৎকার রিপোর্ট করেছে তারা, পেশাদারিত্বের ছাপ আছে। এর মধ্য দিয়ে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে আসলে মাস্টার মাইন্ড কে এই গণহত্যার। আমরা যদি খায়রুল হককে বুদ্ধিবৃত্তিক মাস্টার মাইন্ড বলি, আর
এক্সিকিউশনের মাস্টার মাইন্ড তো ফ্যাসিবাদের যিনি প্রধান ছিলেন তাকে নিঃসন্দেহে বলতেই হয়। তো দায় এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। আর হত্যা মামলা কখনো তামাদি হয় না। আমরা দেখেছি ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, 600 বছর পরে আবার যখন রিভিউ হয়েছে তখন বলা হয়েছে ব্রুনো হচ্ছে জাতির শ্রেষ্ঠ বীর, তিনি যা বলেছিলেন যে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, এটাই ঠিক। কিন্তু পাদ্রীরা তো ওই সময় তাকে আগুনে পুড়িয়ে হত্যার নির্দেশ দিয়েছিল। তো সুতরাং বিচার যখনই হোক এগুলো পর্যালোচনা হবে, ইতিহাস ঢেকে রাখা যাবে না, বের হয়ে আসবেই। আজকে এই জমিনে যদি রক্ত না পড়তো, যদি এত হত্যাকাণ্ড না হতো, তাহলে কিন্তু তাদের ফিরে আসার একটা স্পেস থাকতো। কিন্তু এত জুলুম, এত রক্ত, এত সংঘাত, প্রাণহানি, অঙ্গহানি করার পরে ইতিহাস বলে না যে এই রকম ফ্যাসিবাদীরা বা হত্যাকারীরা আবার ফিরে আসে। এটা ইতিহাসের কোথাও পাওয়া যায় না। আমরা যদি সেই কিউবার কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কা তো বেশি দিন হয় না গণ অভ্যুত্থানের, ইরানের কথা বলি, অন্যান্য অনেক দেশের কথা বলি, ইতিহাস কখনোই বলে না যে জুলুমকারীরা, হত্যাকারীরা আবারও ফিরে এসে ক্ষমতার মসনদে বসতে পেরেছে। হ্যাঁ, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, অনেকাংশেই পূরণ হয়নি, কিন্তু এটা তো প্রতিষ্ঠিত হয়েছে যে জোর করে ক্ষমতায় থাকা যায় না, মানুষ রুখে দাঁড়ায়। বিকল্প নেই বলে যে বয়ান, এটা ভুল বয়ান, এটা তো প্রমাণিত হয়েছে। মানুষের শক্তির জয় হয়েছে। এখন এই শক্তিকে আমরা সম্ভাবনায় রূপান্তর করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে প্রমাণ করেছে তারা সাহসী, জীবন দিতে জানে। হয়তো নির্মাণ করতে জানে না, কিন্তু জীবন দিতে জানে। নির্মাণ করতেও জানে, যাই হোক বিতর্ক থাকতে পারে। আপনি জানেন যে মাইলস্টোন স্কুলে এখনো কান্না থামেনি। এই ডিএনএ টেস্টের পরে 3 শিশু 2 অভিভাবকের পরিচয় মিলেছে। মর্মস্পর্শী ঘটনা, খুবই মর্মস্পর্শী। এইখানে সরকারের দায় আছে, এইখানে বিমান বাহিনীর দায় আছে। মানে এই ঘটনা ঘটার পরে যে দায়গুলো তৈরি হলো, সেইগুলো কিন্তু আন্তরিক হলে মেটানো যেত। যেমন আমি মনে করি বিক্ষিপ্তভাবে ব্রিফিং হয়েছে, আইএসপিআর ব্রিফিং দিচ্ছে বা বার্ন ইউনিট থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এই পুরো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সমন্বিত যে প্রয়াসের দরকার ছিল সেটাতে ঘাটতি পড়েছে। কারণ এখানে তো অনেকগুলো সংস্থা, অনেকগুলো বাহিনী যুক্ত। প্রতি ঘন্টায় যদি ব্রিফিংটা দেওয়া হতো তাহলে পিতামাতারা আশ্বস্ত হতেন। এখনও তো অনেকে সন্তান পাননি। একজন মানুষের সন্তান হারানোর বেদনার চেয়ে পৃথিবীতে আর কোনো বড় বেদনা আছে? নিঃসন্দেহে নেই। 18 কোটি মানুষের বুকে পাথর চাপা পড়েছে এই ঘটনায়। সেখানে যে ধরনের সক্রিয়তা প্রয়োজন ছিল সরকারের পক্ষ থেকে, তার ঘাটতি আছে নিঃসন্দেহে। এখন গণ অভ্যুত্থানের আগে অনেক কিছু হয়েছে, সেটা নিয়ে আমরা তো ধরে থাকবো না। আমরা তো তাদেরকে ক্ষমতা দিয়েছি, আমরা তাদেরকে সমর্থন দিয়েছি, সাহস দিয়েছি, শক্তি দিয়েছি, তো কেন করলেন না? এই যে একটা জেট বিমানকে উঠতে অনুমতি দেওয়া হলো, সিঙ্গেল ফ্লাই তিনি করবেন, তা এটা জনবহুল জায়গায় কেন? এটা তো মানে দুটো জায়গা থেকে অনুমতি নিতে হয়। তাহলে এই অনুমতি দেবার আগে কি একবারও চিন্তা করলেন না যে আমি কোথায় এই ফ্লাই করার অনুমতি দিচ্ছি? এটা দুর্ঘটনা তো ঘটতে পারে। অনুমতি দিল কারা? অনুমতি দিল এই বিমান বাহিনী কর্তৃপক্ষ, নিঃসন্দেহে। নাকি সিভিল এভিয়েশন? না, সিভিল এভিয়েশন যেমন আছে এখানে, সে যেহেতু বাহিনীর সদস্য, তিনি যিনি পাইলট, তার বাহিনীর কাছ থেকে তো অনুমতি নিতে হবে। মানিক বলেন তো সিভিল এভিয়েশনে কোনো মানে সিভিলিয়ান আছে কিনা? না, এই যাবৎকাল দেখেছেন, শুনেছেন? শুনিনি আমি। যাই হোক, কি বলবো। তো এখন এইসব বিষয়ে যদি পর্যালোচনা না করা হয়, একটা পুরনো জেট নিয়ে তিনি উঠে গেলেন এবং ওঠার সঙ্গে সঙ্গেই মানে যেটা মেসেজ পাঠালেন যে বিমান তার নিয়ন্ত্রণে নেই। এখন এইটা পর্যবেক্ষণ কেন আগে করা হলো না? সিঙ্গেল ফ্লাই করবেন এখানে কেন? এর আগে তো আমরা দেখেছি ধান খেতে, যশোরে ধান খেতে বিমান বিধ্বস্ত হয়েছে, টাঙ্গাইলে বিধ্বস্ত হয়েছে। সেগুলো কিন্তু জনবিরল জায়গায়, জনমানব ছিল না। সেটাও মেনে নেওয়া যায়, ঠিক আছে, হতে পারে যান্ত্রিক ত্রুটি, কিন্তু আমি জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছি, আমি এইখানে কেন ফ্লাই উড়াবো? এই প্রথম তিনি সিঙ্গেল ফ্লাই করবেন, কেন এটার অনুমতি দিব? এখানে সিভিল এভিয়েশনই কিভাবে দেয়? এখানে তার বাহিনী যারা তার কর্তৃত্বশীল তারা কিভাবে দেয়? এটা কি কখনো হয়? আচ্ছা, এই ঘটনা ঘটে গেল, এরপরে আমরা কি দেখলাম? সমগ্র জাতি শোকে বিহ্বল। এসএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত রাত 3টায় দেওয়া হয়, এর চেয়ে প্রহসন কি আছে?
এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্তটা সন্ধ্যায় দেওয়া যেত না? তাহলে বুঝতে হবে আমরা কি ধরনের ভয়াবহ ব্যুরোক্রেসির মধ্যে আটকে গেছি। এখান থেকে তো উদ্ধারের কোনো উপায় নেই। না, ব্যুরোক্রেসি ঠিক আছে, উপদেষ্টা কি করলেন? উপদেষ্টার ভাষ্য বা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে উপদেষ্টা বলেছেন সচিব রাজি হন নাই, এবং শুধু উপদেষ্টা বলেননি, শিক্ষা উপদেষ্টা বলেননি, আরো দু একজন বলেছেন। কে সুপ্রিম? এটাই তো বিষয়। তার মানে প্রশাসন কিভাবে চলছে, এই যে স্থবিরতা, এই যে স্থগতি, এটার কারণ তো এখন বোঝা যাচ্ছে। তার মানে কি এখানে দুষ্ট চক্র যে একদম গেড়ে বসেছে, ডিপ স্টেটের মধ্যে ঢুকে সরকারের ভেতর আরেকটা সরকার আছে, দেবপ্রিয় ভট্টাচার্য যে বললেন, এটা তো এখন আমরা ট্রু দেখতে পাচ্ছি, একদম দিনের মতো স্পষ্ট। মানে শিক্ষা উপদেষ্টা বলবেন যে কালকে পরীক্ষা হবে না, হবে না, আর্গুমেন্ট করবে এবং সেই সিদ্ধান্ত 3টার সময় আসবে, এটাকে মেনে নেওয়া যায়? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার মানে কি একটা ছোট্ট ঘটনায় আমাদের ক্ষতগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় কত কি অব্যবস্থাপনা এবং চেইন অফ কমান্ডের লঙ্ঘন। তো এখন পুরো দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এই মুহূর্তে যেটা প্রয়োজন, প্রত্যেক অভিভাবক যারা সন্তান হারিয়েছেন তাদের বিষয়গুলো স্পষ্ট করা। যেমন লাশ গোপন হবে না, এটা প্রতিশ্রুতি দিয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু একজন অভিভাবক গত 2 দিন ধরে যার সন্তানের খোঁজ পাননি, তিনি তো সুস্পষ্টভাবে জানতে চান যে আমার সন্তানটা এভাবে মরে গেছে, এখানে আছে, তার দেহের অংশবিশেষ আমি পেলাম। এটা তো তার অন্যায্য অযৌক্তিক দাবি না, রাষ্ট্রের কাছে এটা সে চাইবে না। যার যায় সেই তো বোঝে, একটা পরিবার তো সন্তানকে ঘিরেই গড়ে ওঠে, তো তার আর কি থাকলো, কিছুই তো থাকলো। তো রাষ্ট্র এতটুকু নিশ্চিত করতে পারবে না যে আপনার সন্তানটি এই এই অবস্থায় আছে বা এই হয়েছে, নিহত হয়েছে, এখানে নিহত হয়েছে? তো এগুলো দুঃখজনক। আমরা আরো সক্রিয়তা প্রত্যাশা করি। আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, পূরণ হওয়া উচিত। আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে অক্ষ না হলে সিদ্ধান্ত দেবে কমিশন। কঠোর সমালোচনা করেছে কয়েকটি দল। কত খরচ সংস্কার কমিশনে? প্রশ্ন উঠেছে যে সংস্কার কমিশনের পিছনে কত টাকা খরচ হয়েছে। এটার ক্ষেত্রে স্বচ্ছতা থাকা প্রয়োজন। আমরা যদি গণ অভ্যুত্থানের চেতনার কথা বলি, তাহলে তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একদম কাচের মতো স্বচ্ছ থাকা উচিত। এটা তো প্রশ্ন যদি কেউ করে তাহলে তাকে তো আমি দমিয়ে দিতে পারি না যে ভাই তুমি এই প্রশ্ন করছো কেন। এই প্রশ্নটা তো সুশাসনের জন্য থাকা উচিত। আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশন প্রথম একটা সিদ্ধান্ত দিল, মানে রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ার পরেও যে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে তারা বলেছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, যে আমি এটার পক্ষে নই। হয়তো অনেক বিষয়ে ঐক্যমত্য হবে না, কিন্তু জন আকাঙ্ক্ষা কি, জনগণ কি চায়, সেই আলোকে যদি তারা সনদ তৈরি করতে পারে তাহলে সেটা উত্তম হবে। আর যদি সেটা না পারে তাহলে তো মুশকিল। এখন অনেকে বলেন যে এই গণ অভ্যুত্থানের পর কিছু কর্তৃত্ববাদী ব্যক্তিবর্গ তৈরি হয়েছে যারা আসলে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের কথা হলো যে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে। একজন সমাজতন্ত্রের কথা বলবেন, একজন জাতীয়তাবাদ বলবেন, একজন হয়তো ইসলামী রাজনীতির কথা বলছেন, কিন্তু লক্ষ্য তো আমাদের এক থাকবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করব, এটার সঙ্গে তো রাজনৈতিক আদর্শের কোনো সংঘর্ষ নেই। সেই জায়গাটাতে কেন দ্রুততম সময়ের মধ্যে এক হতে পারছে না রাজনৈতিক দলগুলো, বা করতে পারছে না ঐক্যমত্য কমিশন? এখন আর মাত্র 7 দিন আছে এই মাসের। এই সময়ের মধ্যে কি একটা সনদ তৈরি করা সম্ভব? আর জুলাইয়ের মধ্যে যদি আমরা না পারি তাহলে আমরা কি জবাব দেব? একটা বছর চলে গেল, কি হলো তাহলে? ফলাফল কি শূন্য? এই দায় কে নেবে? এটার পেছনে আমি মনে করি দুটো কারণ। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের ক্রেডিট ছিনতাই। এই যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ক্রেডিট নিতে চাচ্ছে, তখন আমার একটা কবিতা মনে পড়ে, শৈবাল দিহিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। মানে গণ অভ্যুত্থানটা যদি দিঘি হয়, এখন এই ক্রেডিট নিয়ে এমনভাবে তারা অপচর্চা শুরু করেছে ঠিক ওই শৈবালের মতো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সরকার বাহাদুর এই প্রথম নিরঙ্কুশ সমর্থন নিয়ে বসে আছে, কিন্তু জনগণের যে মালিকানা শরিকানা সেটা কিন্তু তারা দিতে পারেনি, নিশ্চিত করতে পারেনি। ফলে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গিয়েছে তারা বরং আরও সংখ্যালঘুতে পরিণত হয়েছে, যেখানে সব মানুষকে নিয়ে এই সরকার গঠন বা সরকারের সঙ্গে যুক্ত করার কথা ছিল, সেটা আসলে ভয়াবহভাবে লঙ্ঘিত হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে। মানে কি আপনি জানেন যে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের আজ জন্মদিন? এটা তো অনেক বড় ঘটনা। মুক্তিযুদ্ধের পরে কিছু সংখ্যক তরুণ বাংলাদেশকে গড়ার জন্য কাজ করেছিলেন। আমি কয়েকজনের নাম বলবো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাকের ফজলে হাসান আবেদ, আমাদের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের আমাদের সাইদ স্যার, এবং আরেকজন আছে, আমি এটা বলে দিই, হয়তো তার নাম অত প্রচারিত না, হামদর্দ বাংলাদেশের ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। তো এই মানুষগুলো আসলে বটবৃক্ষের মতো রাজনীতির বাইরে এসে আমাদের মনন, বোধ, প্রগতিকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশকে তরুণ প্রজন্মের সামনে অনন্য করে তুলেছেন। সাইদ স্যারের যে শিক্ষা আন্দোলন, বই নিয়ে আন্দোলন, এটা তো অভূতপূর্ব, মানে অসাধারণ। একটা জাতিকে যদি সঠিক রাস্তায় আলোর পথে রাখতে হয় তাহলে তো অবশ্যই জ্ঞানের দরজাকে উন্মুক্ত করে দিতে হবে। তিনি তো এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরি করলেন, এটা তো আমরা চিন্তাও করিনি। পাড়ায় মহল্লায় গিয়ে বই পড়ার, এখন না হয় অনলাইনের কল্যাণে বা ইন্টারনেটের কল্যাণে অনেক কিছু আমরা জানতে পারি, যে সময় তিনি শুরু করেছেন সেই সময় তো এটা কল্পনাও করা যায় না। এই যে জ্ঞানের দরজা তিনি খুলেছেন, তার কৃতিত্ব অবশ্যই তাকে দিতে হবে। এইসব বটবৃক্ষ সতেজ সজীব হয়ে আমাদের প্রেরণা দিক, এটাই আমাদের প্রত্যাশা। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়েই আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।